Assalamu alaikum everyone. I hope you all are better and fit by the grace of Almighty Allah. Also, I am fine by the grace of Almighty Allah. So guys, welcome to Ferdaus tutorial with another new videos, and today's videos is going to make about making sentence. It's mean আজকের ভিডিও আমরা কি নিয়ে বানাতে যাচ্ছি বা কি নিয়ে শিখতে যাচ্ছি। আজকে আমরা মেকিং সেন্টেন্স নিয়ে শিখতে যাচ্ছি, অর্থাৎ কিভাবে একটা সেন্টেন্স গঠন করতে হয়। তো আজকের পর আশা করি আপনাদের সেন্টেন্স গঠন করতে কোনো সমস্যা হবে না, কিন্তু ধৈর্য ধরে শেষ পর্যন্ত থাকতে হবে। এবং এর আগের ক্লাসটা আমরা নিয়েছিলাম সেন্টেন্স কাকে বলে, সেন্টেন্সের বৈশিষ্ট্য কি, সেন্টেন্সের ক্যারেক্টারিস্টিক্স, এর সংজ্ঞা কি, ডেফিনেশন কি, এবং গুরুত্বপূর্ণ শিখেছিলাম সেন্টেন্সের এলিমেন্ট এবং সেন্টেন্সের অংশ কয়টি, দুইটি সাবজেক্ট এন্ড প্রেডিকেট, এই সম্পর্কে আলোচনা করেছিলাম বিস্তারিত। তো আপনি যদি সেই ভিডিও না দেখে থাকেন তাহলে ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, আপনি তাড়াতাড়ি দ্রুত দেখে নিন। হ্যাঁ, একটাই কথা যে সাবস্ক্রাইব করতে কিন্তু কোনো টাকা লাগে না, শেয়ার লাইক করতে কোনো টাকা লাগে না, তাই আপনি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন যাতে আপনার সাহায্য হয়, যাতে আপনি সবার আগে আমাদের ভিডিও পেয়ে আপনি আমাদের সাথে থাকতে পারেন। সো গাইস, লেটস স্টার্ট। তো মেকিং সেন্টেন্স, হোয়াট ইজ মেকিং সেন্টেন্স? মেকিং সেন্টেন্সটা কি, কিভাবে একটা সেন্টেন্স তৈরি করতে হয়, আমি একটু দ্রুত কথা বলছি যাতে আপনাদের সময়টা একটু বেঁচে যায়। তো মেকিং সেন্টেন্স কি, মেকিং সেন্টেন্স কি, সেন্টেন্স কিভাবে তৈরি করতে হয়। মেক মানে তৈরি করা, সেন্টেন্স মানে বাক্য। তাহলে বাক্য কিভাবে তৈরি করতে হয়? হ্যাঁ, আমরা জানবো বাক্য কিভাবে তৈরি করতে হয়। আমরা যদি একটা বাক্য বলি আই ইট রাইস, এটা আমি সব সময় বলি আই ইট রাইস, এই বাক্যটি। তো আই ইট রাইস, এখানে কয়টা জিনিস আছে? এখানে একটা জিনিস, দুইটা জিনিস, তিনটা জিনিস আছে। কি কি আছে? এইটা হচ্ছে প্রথম, এটা হচ্ছে দ্বিতীয়, এটা হচ্ছে তৃতীয়। তো আমরা দেখে নিই যে একটা সেন্টেন্সের স্ট্রাকচারটা কি। একটা সেন্টেন্সের স্ট্রাকচার মানে কি? গঠন প্রণালী। স্ট্রাকচার মানে কি? হোয়াট ডাজ মিন বাই স্ট্রাকচার? স্ট্রাকচার মিন গঠন প্রণালী। হাউ টু মেক আ সেন্টেন্স, একটা সেন্টেন্স কিভাবে গঠন করতে হয় তার গঠন প্রণালীটা দেখে নিই। কখন কি বসবে, কখন সাবজেক্ট বসবে, কখন ভার্ব বসবে, এইটা আমরা দেখে নিই। তো প্রথমেই যে কোনো কিছুর সাবজেক্ট কি? সাবজেক্ট, আমি সাব দিলাম মানে সাবজেক্ট। ওকে, তারপরে কি? ভার্ব, তারপরে কি? অবজেক্ট, তারপরে কি? তারপরে এইটা না দিলেও চলে, আবার দিলে ভালো, এক্সটেনশন। কি? এক্সটেনশন। তো এটা হচ্ছে একটা সিম্পল সেন্টেন্সের কি গঠন প্রণালী বা স্ট্রাকচার। কি লিখলাম? সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, এক্সটেনশন। এখন আপনি ভাই জিজ্ঞেস করতে পারেন, ভাইয়া সাবজেক্টটা আপনি লিখলেন ভালো কথা, কিন্তু সাবজেক্টটা কি সেটাই তো আমি জানি না, ভার্বটা কি সেটাই তো আমি জানি না, অবজেক্ট কি সেটা তো আমি জানি না, এক্সটেনশন কি সেটা তো আমি জানি না। হে, জানার জন্যই তো আমরা এখানে এসেছি। তো আমরা চলুন জেনে নিই সাবজেক্টটা কি। কি সম্পর্কে জানবো? সাবজেক্টটা কি? সাবজেক্ট মানে কি? সাবজেক্ট মানে কর্তা বা উদ্দেশ্য। সাবজেক্ট মানে কি? কর্তা। তো একটা বাড়ির কর্তা কি করেন? সেই বাড়ির যাবতীয় কাজ সম্পন্ন করেন। কি করেন? যাবতীয় কাজ সম্পন্ন করেন। ঠিক সেইভাবে একজন বাড়ির কর্তা যেভাবে তার বাড়ির কাজ সম্পন্ন করেন, ঠিক সেইভাবে একটা সাবজেক্ট, একটা সেন্টেন্সের সাবজেক্ট, একটা সেন্টেন্সের কর্তা ঠিক একইভাবে কি করে? সেন্টেন্সের কাজটাকে সম্পন্ন করে। তাহলে আমরা যদি সাবজেক্টের ডেফিনেশন দেই তাহলে কি লিখতে পারবো? লিখতে পারবো যে যে বাক্যের কাজটি কি করে? সম্পন্ন করে বা সংগঠিত করে তাকে কি বলে? সাবজেক্ট বলে। তাকে কি বলে? সাবজেক্ট বলে। খুবই ইজি, সাবজেক্ট বলে। এবং সাবজেক্ট ছাড়া কি সেন্টেন্স হবে? না ভাইয়া, সেন্টেন্স হবে না। যে বাক্যের কাজটি সংগঠিত করে তাকে সাবজেক্ট বলে। আমরা গত ক্লাসে কিন্তু বলেছি ভার্ব ছাড়া ক্রিয়া ছাড়া কোনো বাক্য গঠিত হওয়া সম্ভব নয়। তাই কাজটি যেই সংগঠিত করবে তাকে কি বলবে? সাবজেক্ট বলে। যেমন আমরা উদাহরণ দিতে পারি, আই প্লে। কি দিলাম? আই প্লে অর্থ কি? আমি খেলি। অর্থ কি? আমি খেলি। অর্থ কি? আমি খেলি। তো এখানে ভার্বটা কি? প্লে মানে কি? খেলাটা হচ্ছে ভার্ব মানে কি? কাজটা। খেলাটা গঠিয়েছে কে? খেলছেটা কে? আমি।
তো এই আমিটা হলো এখানে সাবজেক্ট, তার মানে কি হলো, এখানে আই প্লে মানে প্লেটাকে সংগঠিত করেছে, খেলাটাকে সংগঠিত করেছে, শেষ করেছে। তার মানে আমরা বলেছি যে যে বাক্যের যে ওয়ার্ড বা যে বাক্যের কাজটি সংগঠিত করে তাকে সাবজেক্ট বলে। তো সাবজেক্ট আমরা শিখলাম। এখন ভার্ব কি? তাহলে যে কাজটি সম্পন্ন করবে তাকে সবার প্রথমে বসাতে হবে। এখন ভার্ব কি? হ্যাঁ, ভার্ব হচ্ছে, ভার্বের অর্থ কি? ভার্বের অর্থ হচ্ছে কাজ বা ক্রিয়া। এটা কিন্তু আমরা বলেছি। ভার্বের অর্থ কি? ভার্বের অর্থ হচ্ছে কাজ বা ক্রিয়া। কাজ বা ক্রিয়া, এখানে লিখে দিলাম কাজ বা ক্রিয়া। তো একটা সেন্টেন্সের মধ্যে, একটা বাক্যের মধ্যে যে কাজটা সম্পন্ন, যে কাজটা সংগঠিত হয়, অর্থাৎ যে যাই সংগঠিত হয় তাকে ভার্ব বলে। কি বলে? তাকে ভার্ব বলে বা কাজ বলে, ক্রিয়া বলে। আমরা যা করি তাই হচ্ছে ভার্ব। নর্মাল ভাষায়, যদি আপনি পদার্থবিজ্ঞানের ভাষায় যান তাহলে সেটা ভার্বের সংজ্ঞাটা পাল্টে যাবে। কিন্তু আমরা নর্মালি কি বলি? আমরা যা করি তাই হচ্ছে কাজ। যেমন আপনি দেখছেন, এটাও কাজ। আপনি ঘুমাচ্ছেন, এটাও কাজ। আপনি খাচ্ছেন, এটাও কাজ। সবকিছুই কাজ, যেটা করি তাই হচ্ছে কাজ। তাহলে একটি বাক্যে যা সংগঠিত হয়, যা ঘটে বা সংগঠিত হয়, তাকে কি বলে? তাকে ভার্ব বা ক্রিয়া বলে। ভার্ব বা কাজ বা ক্রিয়া যেটাই বলেন বলে। তো এখন আমরা দেখি কাজ বা ভার্বটা কি। আগে বলে, যেমন আমরা বলতে পারি উই স্লিপ, আমরা ঘুমাই। উই স্লিপ, আমরা ঘুমাই। তো এইখানে এইটা আমরা সাবজেক্ট জানি, আগে কিন্তু আমরা দেখেছি। কারণ স্লিপ মানে ঘুমানো। এই ঘুমাচ্ছে খাড়া, ঘুমাই খাড়া আমরা। তাহলে এখানে কে কাজটি সংগঠিত করে? উই। তার মানে উইটা হচ্ছে সাবজেক্ট। এখন ভার্বটা কি? স্লিপ। কিভাবে স্লিপ? ভার্বটা কি? ঘুমানো। ঘুমানো একটা কাজ। তাই হচ্ছে এই সেন্টেন্সের মধ্যে ঘুমানোটা সংগঠিত হয়েছে, স্লিপটা সংগঠিত হয়েছে, যার ফলে এই স্লিপটা হচ্ছে একটা ভার্ব। ঠিক আছে ভাইয়া? তো কি হলো? একটি বাক্যে যা সংগঠিত হয় তাকে ভার্ব বা কাজ বলে। তারপরে আমরা কি? অবজেক্ট। কি হলো? অবজেক্ট। আমরা সাবজেক্ট দেখলাম, ভার্ব দেখলাম, এখন আমরা অবজেক্ট দেখব। কি দেখব? অবজেক্ট। অবজেক্টটা কি? মানে হচ্ছে কর্ম। তো একজন বাড়ির কর্তা নিজে নিজেই কিন্তু সব কাজ করে ফেলেন না। কি করেন? অন্যের সাহায্য নেন। কি নেন? অন্যের সাহায্য নেন। ছেলের সাহায্য নেন, মেয়ের সাহায্য নেন, বা আরো অন্যান্য মানুষের সাহায্য নেন। সাহায্য নিয়ে কাজটা সম্পন্ন করেন। তাহলে অবজেক্টটাও কিন্তু সেই রকম একজন সাহায্যকারী। কিভাবে সাহায্যকারী? আপনি বলতে পারেন ভাইয়া এটা কিভাবে সাহায্য করে? হ্যাঁ, অবজেক্টের সংজ্ঞা যদি দিই তাহলে আপনি বুঝতে পারবেন যে অবজেক্টের সংজ্ঞা হচ্ছে সাবজেক্ট। সাবজেক্ট সাবজেক্ট যার দ্বারা কাজটি সম্পন্ন করে তাকে কি বলে? তাকে অবজেক্ট বলে। যেমন আপনি বললেন ভাইয়া উদাহরণ দিয়ে দেখেন, আমরা বুঝি নাই, সংজ্ঞা আমরা বুঝি না। ঠিক আছে, উদাহরণ তো দিব। সাবজেক্ট যার দ্বারা কাজটি সম্পন্ন করে তাকে অবজেক্ট বলে। তাহলে উদাহরণ দিতে হলে আমরা একটা সেন্টেন্স লিখি। সেন্টেন্সটা কি হতে পারে? যে কোনো সেন্টেন্স হতে পারে। যেমন লিখলাম যে দে প্লে ফুটবল। ঠিক আছে, দে প্লে ফুটবল। দে প্লে ফুটবল অর্থ কি? তারা ফুটবল খেলে। তারা ফুটবল খেলে। কি করে? তারা ফুটবল খেলে। তো এখানে কে খেলে? তারা খেলে। আমি আগে বলেছি কিন্তু কে দিয়ে প্রশ্ন করলে সাবজেক্ট পাওয়া যাবে, কি দিয়ে প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যাবে, এবং কি দিয়ে প্রশ্ন করলে কি পাওয়া যাবে? অবজেক্ট। কিসের ধারা প্রশ্ন করলে আরেকটা পাওয়া যাবে। তো এইভাবে প্রশ্ন করে জানতে হবে এই জিনিসটা কি। যেমন আমরা যদি প্রশ্ন করি সাবজেক্টকে, কারা ফুটবল খেলে? তারা খেলে। তাহলে তারাটা সাবজেক্ট। কি খেলে? কি খেলে? ফুটবল খেলে। কি খেলে?
ফুটবল খেলে, তাহলে ফুটবলটা হচ্ছে অবজেক্ট। কি দিয়ে প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যাবে, মানে কর্ম। যদি বাংলাদেশের ক্ষেত্রে যান, কর্তাকারক, কর্মকারক, অপাদানকারক যেইগুলা, ঠিক সেই নিয়মে আমরা কিন্তু ইংরেজিতে সাবজেক্ট অবজেক্ট বের করতে পারি। কিভাবে? কি দিয়ে প্রশ্ন করে সাবজেক্ট, কে দিয়ে প্রশ্ন করে, কে বা কারা দিয়ে প্রশ্ন করে সাবজেক্ট, কি দিয়ে প্রশ্ন করলে অবজেক্ট। ঠিক আছে ভাইয়া? তো এখানে অবজেক্টটা কি? প্লে। কেন প্লে? আমি বললাম দে প্লে, দে প্লে, তারা খেলে। এখন কি খেলে? আমি কি বলেছি কি খেলে? না, বলি নাই। তাহলে বাক্যটি কি সম্পূর্ণ হয়েছে? না, হয় নাই। আমরা গত ক্লাসে বলেছি বাক্য কখন একটা সেন্টেন্সকে, একটা শব্দ সমষ্টিকে বাক্য বলা যাবে, সেইটা আমরা গত ক্লাসে আলোচনা করেছি। তো এইটাকে আমরা সেন্টেন্স বলতে পারবো না। কেন পারবো না সেটা আমরা আলোচনা করেছি আগের ভিডিওতে। তো তারা খেলে, তারা কি খেলে এটা কিন্তু বলা হয়নি, তাই এটা একটা সেন্টেন্স নয়। তাহলে যখনই আমরা প্লে লিখলাম, দে প্লে ফুটবল, তারা ফুটবল খেলে, তাহলে তার মানে কি হলো? এই সেন্টেন্সটা, এই শব্দ সমষ্টিটা কি হয়ে গেল? একটা সেন্টেন্স হয়ে গেল, এটা পূর্ণ অর্থ প্রকাশ করলো। তাহলে কি বুঝলাম আমরা? সাবজেক্ট যার দ্বারা, ফুটবলের দ্বারা কি করে কাজটা সম্পন্ন করে, এই প্লেটা সম্পন্ন করছে কার দ্বারা? ফুটবলের দ্বারা। তাহলে কি হলো? এই ফুটবলটা হচ্ছে এই সেন্টেন্সের মধ্যে অবজেক্ট। তো আমরা পরে এক্সটেনশন, সাবজেক্ট জানলাম, অবজেক্ট জানলাম, এখন আমরা জানবো এক্সটেনশন। এক্সটেনশন মানে কি? এক্সটেনশন মানে খুবই সোজা, আপনি যদি অর্থ বোঝেন। এক্সট্রা মানে কি? অতিরিক্ত। এক্সট্রা মানে কি? অতিরিক্ত। আমার সাথে সাথে বলবেন এক্সট্রা মানে কি? অতিরিক্ত। তাহলে এক্সটেনশন মানে কি হবে বলেন তো একটু? এক্সটেনশন মানে কি হবে? বাক্যকে স্বয়ং সম্পূর্ণ করার জন্য সাবজেক্ট ভার্ব অবজেক্ট লিখার পর যা লেখা হয় তাই হলো এক্সটেনশন। কি দেখলাম ভাইয়া? আমরা বলছি এক্সটেনশন মানে কি? এক্সট্রা। তাহলে এক্সট্রা বলতে কি বোঝায়? মেইন অংশ ব্যতীত। আর একটা সেন্টেন্সের মেইন অংশ কি? সাবজেক্ট ভার্ব অবজেক্ট। এই তিনটা ছাড়া, এই তিনটা ব্যতীত, এক্সেপ্ট এই তিনটা ছাড়া এক্সট্রা মানে কি? বাকি যেইগুলো আছে সেটাকে এক্সট্রা বা এক্সটেনশন বলে। তাহলে অবশ্যই বুঝে ফেলেছেন। তো আমরা উদাহরণ দিয়ে দেখি। কি দেখব? উদাহরণ দিয়ে দেখব। এক্সাম্পল বা উদাহরণ যদি দেখতে চাই, তাহলে আমরা বলতে পারি একটু দেখি। যেমন আগের সেন্টেন্সটা লিখলাম, দে প্লে ফুটবল ইন দ্য ফিল্ড। আমাদের আগে দেখেছি যে এটা সাবজেক্ট, কারণ কে খেলে? তারা খেলে, তাহলে দেটা হচ্ছে সাবজেক্ট। কে খেলে? ফুটবল খেলে, তাহলে এটা হচ্ছে অবজেক্ট। কি করে? প্লে মানে কি? খেলে, তাহলে এটা হচ্ছে ভার্ব। তাহলে সাবজেক্ট পেলাম, ভার্ব পেলাম, অবজেক্টও পেলাম। সাবজেক্ট পেলাম, ভার্ব পেলাম, অবজেক্ট পেলাম। এই তিনটা ছাড়া আমাদের কি সংজ্ঞা ছিল? এই তিনটা ছাড়া যা থাকবে তাই হচ্ছে এক্সটেনশন। তাহলে এখানে এক্সটেনশনটা কি? ইন দা ফিল্ড হচ্ছে এক্সটেনশন। আরেকটা উদাহরণ যদি দেখি, আরেকটা উদাহরণ কি লিখতে পারি? I fly a kite in the sky. তো কি লিখলাম? I fly kite in the sky. I হচ্ছে সাবজেক্ট, ফ্লাই হচ্ছে উড়ানো, মানে কি? এটা হচ্ছে ভার্ব। কাইট কি উড়াই? গুড়ি উড়াই, তাহলে কি? এটা হচ্ছে কাইট হচ্ছে অবজেক্ট। এখন সাবজেক্ট, এটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে ভার্ব, এটা হচ্ছে অবজেক্ট।
তাহলে আমরা সাবজেক্ট পেলাম, ভার্ব পেলাম, অবজেক্ট পেলাম। এখন আমরা এক্সটেনশন কি বুঝবো? সাবজেক্ট ভার্ব অবজেক্ট ছাড়া যেগুলো আছে সেটাই হচ্ছে এক্সটেনশন। তাহলে কি হলো? ইন দ্য স্কাই হচ্ছে এক্সটেনশন। কি? ইন দ্য স্কাই কি? এক্সটেনশন। তখন আপনি বলতে পারেন ভাইয়া এই ভার্বের রুল, এই স্ট্রাকচারটা কেন আমরা মনে রাখবো? এইটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। স্ট্রাকচারটা কেন মনে রাখবো? হ্যাঁ, কেন মনে রাখবো? এটা আমারও প্রশ্ন। যাই আমরা দেখি কেন মনে রাখতে হবে। যেমন আমি লিখলাম আমি কি করি? বই পড়ি। কি করি? বই পড়ি। তো আমি স্ট্রাকচার পারি না, স্ট্রাকচার আমি মনে রাখতে চাই না। তো আমি তো ইংরেজি ট্রান্সলেট করতে পারি। আমি ইংলিশ আই, বইয়ের ইংলিশ বুক, বইয়ের ইংলিশ বুক, এবং পড়ার ইংরেজি রিড। তাহলে আই বুক রিড, এটা কি সেন্টেন্স হলো? আই বুক রিড, এটা কি সেন্টেন্স হলো? আমি তো ইংরেজি করেছি, ঠিক আছে, আমি ইংলিশ লিখলাম, বইয়ের ইংলিশ লিখলাম, পড়ার ইংলিশ লিখলাম, তিনটা শব্দেরই ইংলিশ লিখলাম, কিন্তু এটা কোনো সেন্টেন্স হতে পারেনি। কিন্তু এটা কিন্তু একটা বাক্য, আমি বই পড়ি, কিন্তু এটা কোনো সেন্টেন্স নয়। কেন সেন্টেন্স নয়? আমরা এখানে স্ট্রাকচারটা ফলো করিনি। বাংলা স্ট্রাকচার, বাংলা বাক্যের গঠন প্রণালী এবং ইংরেজি বাক্যের স্ট্রাকচার বা গঠন প্রণালীর মধ্যে কিছুটা ডিফারেন্ট রয়েছে বা পার্থক্য রয়েছে। দেয়ার আর সামথিং ডিফারেন্ট ইন দ্য স্ট্রাকচার ইন বাংলা অ্যান্ড ইংরেজি বা ইংলিশ। তো আমি বই পড়ি, এটাকে শুধু ট্রান্সলেট করলেই হবে না, আমাদেরকে কি ফলো করতে হবে? সাবজেক্ট ভার্ব অবজেক্ট কোথায় বসবে, কোনটা কোথায় বসবে, কোন জায়গায় বসবে। আমরা কিন্তু গতকালকে বলেছি সেন্টেন্সের একটা প্রধান বৈশিষ্ট্য হচ্ছে তার কোন জায়গায় কোনটা বসবে সেইটা বলা এবং সেইটা জানা। কারেক্ট ওয়ার্ডার এটাকে বলে ইংরেজিতে এক কথায়। তো আমরা কি করব? স্ট্রাকচারটা জানতে হবে, সাবজেক্ট ভার্ব অবজেক্ট এক্সটেনশন। এই চারটা উপাদান বা এলিমেন্ট প্রত্যেকটা সেন্টেন্সের মধ্যে থাকবে। হ্যাঁ, এক্সটেনশন অনেক সেন্টেন্সে থাকে না, কারণ এটা এক্সট্রা, কিন্তু সাবজেক্ট ভার্ব অবজেক্ট প্রত্যেকটা সেন্টেন্সে থাকে। মাঝে মাঝে উজ্জ্ব থাকে সাবজেক্ট, মাঝে মাঝে অবজেক্ট উজ্জ্ব থাকে, কিন্তু থাকবে। কি হবে? থাকবে, কারণ এগুলো ছাড়া সেন্টেন্স হবে না। কি হবে না? সেন্টেন্স হবে না। এখন আমাদেরকে কি শিখতে হবে? সাবজেক্ট ভার্ব অবজেক্ট। এখন টেন্স অনুসারে সাবজেক্টের পরে অক্সিলারি ভার্ব আসতে পারে, কিন্তু ভার্ব, তারপরে অনেক কিছু আসতে পারে। সাবজেক্টের পরে ভার্বের পরে আইএনজি যুগ হতে পারে। এটা টেন্স অনুসারে। কি অনুসারে? টেন্স অনুসারে। কিন্তু মূল স্ট্রাকচারটা কি? মূল গঠন প্রণালীটা কি? সাবজেক্ট ভার্ব অবজেক্ট, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। তো গাইজ, আমি আশা করি যে মেকিং সেন্টেন্স, একটা সেন্টেন্স কিভাবে তৈরি করতে হয় এই মাত্র একটা স্ট্রাকচার দিয়ে। আবারও বলছি, এখন পর্যন্ত যদি আপনি সাবস্ক্রাইব না করে থাকেন, সাবস্ক্রাইব করে সাথে থাকুন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।